আজকে বিশেষ আলোচনা করব কেতুদেবকে নিয়ে। কেতুদেব এই যে নক্ষত্র পরিবর্তন করলো 11ই নভেম্বর 2024, সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করলো। তো এই কেতুর কি প্রভাব পড়বে এই কন্যা রাশির উপরে, এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে যাই হোক, আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আজকের অনুষ্ঠান সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি। এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় যে কারো কুষ্টি ধরে আলোচনা, এটা নয়। এটা গ্রহদের যে অবস্থান তার উপরেই কিন্তু আলোচনাটা করা হচ্ছে। তবে আমার বিশ্বাস আগামী দিনে কন্যা রাশি এখান থেকে কিছু না কিছু উপলব্ধি করতে পারবে। কেতুদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। রাহু আর কেতু এই দুটি হচ্ছে ছায়াগ্রহ। রাহুর বিপরীতে কেতু অবস্থান করে। পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে নাম্বার 1, আর কেতু তার বিপরীতে অবস্থান করে। কেতু যার জন্য হচ্ছে শুভ গ্রহ। রাহু হচ্ছে ভ্রম, মায়া, নতুন নতুন চিন্তা ভাবনা, যোগাযোগ, অ্যাম্বিশন, লক্ষ্য, এগুলো কিন্তু রাহু দ্বারা তৈরি হয়। আর কেতু হচ্ছে সম্পূর্ণ এর বিপরীত। কেতুর সবসময় আধ্যাত্মিকের দিকে বেশি ঝুঁকি থাকে, অর্থাৎ বোঝানোর চেষ্টা করে এই জগতে কিচ্ছু নাই, আছে শুধু ঈশ্বর পরমেশ্বর, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যার জন্য কেতুকে মোক্ষের কারক হিসাবে জানা হয়, মানে বলা হয়। কেতু দিয়েই কিন্তু রাশির প্রথম নক্ষত্র তৈরি হয়, যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। জীবনে যা কিছু আকস্মিক ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে। এবার কেতু রাহুর বিপরীত অবস্থান করে, আর রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা একমাত্র কেতুর মধ্যেই থাকে। যার জন্য রাহু যখন কারোর জন্মকুষ্ঠিতে খারাপ থাকে তখন আমরা কেতুকে দেখি যে কেতুকে ঠিক করতে হবে। তাহলে কেতুকে ঠিক করলে রাহু যথেষ্ট ঠিক থাকবে। আবার যদি দেখি যে কেতুই খারাপ, তাহলে সেই কেতুকে আবার ঠিক করতে গেলে দেবগুরু বৃহস্পতিকে দেখি যে দেবগুরু বৃহস্পতি কীরকম অবস্থায় রয়েছে, তখন দেবগুরু বৃহস্পতিকে আমরা ঠিক করি। কারণ কেতুর তো দেহ রয়েছে, শুধু রয়েছে কি অনুভূতি শক্তি। যেমন একটা অন্ধ লোককে যদি একটা কোনো বস্তু দিয়ে দেওয়া যায়, তাহলে সেটা তো চট করে বলতে পারবে না যেটা কী বস্তু দেওয়া হয়েছে। তাকে তার সম্বন্ধে বলতে হবে, বুঝাতে হবে যে এটা অমুক বস্তু, এটা ওরকম জিনিস, ওটা গোলাকার বা বৃত্তকার, যাই হোক তার সম্বন্ধে তো কিছু জানাতে হবে। তো এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আসছে কোথা থেকে? এই জ্ঞানটা আসবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। যার জন্য দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের, অর্থাৎ গুরুর জ্ঞানেই কিন্তু কেতু এগিয়ে চলে। আর জ্ঞানের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবার রাহু আর কেতুর কিভাবে সৃষ্টি হয়েছে সেটা তো আমরা সবাই প্রায় জানি। ওই এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ওই সর্বাণু যে রাক্ষস ছিল, দৈত্য ছিল, অসুর এক কথায়, যখন ওই অমৃত ভাগাভাগি হচ্ছিল, তো সেই সময় তো মাথার দেহ আলাদা হয়ে গেল শ্রী বিষ্ণুর চক্রে। তো সেই সময় মাথা হয়ে গেল রাহু আর দেহ হয়ে গেল হচ্ছে কেতু। যেহেতু অমৃতর কয়েক মানে ফোঁটা মুখে পড়ে গেছিল, তো যার জন্য এই রাহু হচ্ছে মাথা আর কেতু হচ্ছে দেহ। যার জন্য লক্ষ্য করবেন আপনারা এই যুগেও কিন্তু গা ভর্তি সোনা, বিশাল বড়লোক, বিশাল জমিদার, কোটি কোটি টাকার অর্থের মালিক, তারাও কিন্তু মাথাটাকে ওই লুটিয়ে দেয় সাধু সন্তদের পায়ে। সাধু সন্ত হচ্ছে গুরুর চেলা, অর্থাৎ যত বড়ই কোটিপতি হোক সাধু সন্তদের পায়ে লুটিয়ে দেয় তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। আর এই সাধু সন্তদের থেকে আমরা কেতু জিনিসটাকে দেখি, কারণ গুরুর শিষ্যই হচ্ছে সাধু সন্ত। গুরুর যে জ্ঞানটা সাধু সন্তদের দেয়, ওই সাধু সন্তরা সেই জ্ঞানটা নিয়েই তো আধ্যাত্মিকের দিকে চলে যায়, যে ঈশ্বর পরমেশ্বরের কাছে কিভাবে বিলীন হতে হবে, এই জ্ঞানটা তো গুরুর মাধ্যমেই আসে। যার জন্য আমরা বলি যে যখন কেতু খারাপ থাকে বা কেতুর পজিশনটা দেখে নিলাম কি অবস্থায় রয়েছে, তো তখন আমরা বিশেষভাবে বলি যে গুরুর দীক্ষার প্রয়োজন। কারণ গুরুর সঙ্গ থাকলেই গুরুর যে জ্ঞান, সেই জ্ঞানের আলোয় অন্ধকার থেকে কেতু বেরিয়ে আসে। আর একমাত্র কেতুই কিন্তু বুঝায় যে জীবনের কি মূল্য, কোন দিকে জীবনের মূল্য রয়েছে, কি রয়েছে এই সংসারে কিচ্ছু নাই, সব মায়ার বন্ধনে আবদ্ধ রয়েছে। শুধু কি ঈশ্বর পরমেশ্বর, তার কাছে যে বিলীন হতে হবে, তার সাথে যে মিশে যেতে হবে, এটা কিন্তু বোঝা হচ্ছে কেতু। যার জন্য কেতুকে আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রে মোক্ষের কারক হিসাবে দেখে।
এবার কেতুর পথকে প্রদর্শন করে দেবগুরু বৃহস্পতি। দেবগুরুর জ্ঞান একমাত্র পারে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে, যার জন্য কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হয়ে গেছে গুরু শিষ্যের। এবার কেতু আর গুরু এমন একটা জুতি, যাদের জন্মছকে থাকে তো তাদের ব্লেসিং খুব কাজ করে। এদের ব্লেসিং যদি নেওয়া যায় জীবনে অনেক ভালো, খুব কাজে দেয় এদের ব্লেসিং। এরা যদি মন থেকে কারোর জন্য প্রার্থনা করে তো সেটা ঈশ্বরও শুনে। আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে এটা বলে আর কি, যে কেতু আর গুরুর জুতি সব থেকে ভালো জুতি, এটাকে বলে ধ্বজাযোগ। অর্থাৎ এর স্থান হচ্ছে সব থেকে উপরে। দেখবেন কেতুর পতাকা কিন্তু ওই ত্রিকোণ থাকে না, দুটা ভাগ থাকে কেতুর পতাকাতে। আর কেতুর সবসময় জয়ের চিহ্ন উপরে কিন্তু লাগে কেতুর পতাকা। তো কেতু যখন আবার কোনো রাশির ঘরে বসে যায় তখন কিন্তু কেতু আবার বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। কেতু যে রাশিতে বসবে সেই রাশির অধিপতির ফল দিবে, যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে, এবং কেতুর উপর যদি কোনো গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু কেতু সেই গ্রহটাকেও আবার প্রভাবিত করবে, অর্থাৎ তার ফল দিতে বাধ্য থাকবে। যার জন্য কেতুর যে হাত ধরবে কেতু কিন্তু সেই দিকেই চলে যায়। এবার এই কন্যা রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে রাশির উপরে, যেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণে। আর উত্তরা ফাল্গুনীর প্রথম চরণ পড়ছে সিংহ রাশিতে, আর 3টি চরণ পড়ছে এই কন্যা রাশিতে। তাহলে এই সময় কেতু সিংহ রাশিরও ফল দিবে। এবার যেহেতু রাশি পড়ে গেছে বুধের রাশি, এই কন্যা রাশিরও তাহলে রাশির উপর অবস্থান করছে, তাহলে রাশিরও ফল দিবে। এবং কন্যা রাশির অধিপতি বুধ, তার আবার অপর রাশি রয়েছে মিথুন রাশি, যেটা হচ্ছে কর্মের ঘর, অর্থাৎ কর্মের ঘরেরও এবার ফল দিবে। তাহলে এই দুটি ঘরকে প্রভাবিত করবে, সিংহ রাশিকে প্রভাবিত করবে। এবার সূর্য হচ্ছে কি কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি? বিদেশ জিনিসটাকে দেখি, খরচাপাতি জিনিসটাকে দেখি, আধ্যাত্মিক জিনিসটাকে দেখি। এই সমস্ত কিছুর উপর কেতুর কিন্তু এবার প্রভাব বাড়বে। দান জিনিসটাকে দেখি, চ্যারিটি, দান, সোশ্যাল কাজ, এই সমস্ত জিনিসগুলোকে দেখা হয়। এবং এর সাথে আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে, যেটা হচ্ছে নবম ঘর, নবম ঘর বৃষ রাশি, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তাও আবার বক্রী অবস্থায়। তাহলে দেবগুরু বৃহস্পতি আবার এই রাশির উপরই দৃষ্টি দিচ্ছে। এবার কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সুখের ঘর, যেটা চতুর্থ ঘর, এবং সপ্তম ঘর, যেটা হচ্ছে আমাদের মীন রাশি। এই দুটি ঘরের অধিপতি। এবার ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি আবার রাশির উপরে যে পড়ছে। তাহলে এই সময় কেতু কিন্তু দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে। আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম শুভ একটা যোগ তৈরি হয়েছে। অর্থাৎ রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এবার এই কন্যা রাশি দেবগুরু বৃহস্পতি এবং কেতু দ্বারা। তবে জানুয়ারির 21 তারিখে আবার মঙ্গল বক্রী হয়ে যাচ্ছে, মিথুন রাশিতে ফিরে আসবে, তখন কর্মের ঘরে অবস্থান করবে, এবং বক্রী মঙ্গলের আবার চতুর্থ দৃষ্টি এই কেতুর উপর পড়বে। তো যাই হোক, আজকের আলোচনাটা যেটা করব সেটা হচ্ছে 21শে জানুয়ারির আগে পর্যন্ত। মঙ্গলে যখন পরিবর্তন হবে, কেতুর উপর দৃষ্টি পড়বে, তখন আবার বিশেষ আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কেতু রাশির উপর বসার জন্য অনেক ধরনের অসুবিধায় পড়েছিল কন্যা রাশি। কেতু রাশির উপর বসেছে, অবস্থান ভালো, কিন্তু যে নক্ষত্রে অবস্থান করছিল সেই নক্ষত্রটা তো ভালো না। সেটা হচ্ছে কি হস্তা নক্ষত্র, চন্দ্রদেবের নক্ষত্র। আর কেতুর সাথে চন্দ্রের কি সম্পর্ক সেটা তো সবাই জানে। এবার এখানটাতে কি হচ্ছে, চন্দ্রমা তো দুর্বল হয়ে গেল, কারণ চন্দ্রমা দ্বারা রাশি নির্মাণ হচ্ছে। আর কেতু যে রাশির উপর বসছে তাও আবার নক্ষত্র, হস্তা নক্ষত্রে। তাহলে চন্দ্রমা এখানটাতে যথেষ্ট দুর্বল হয়ে গেল কেতু দ্বারা, কেতু দ্বারা একটা পীড়িত হয়ে গেল। তো যার জন্য এই সময়কালে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছিল এই কন্যা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মানসিক অস্থিরতা, টেনশন, মায়ের সাথে সম্পর্ক খারাপ, মায়ের শারীরিক অসুস্থতার অবনতি হওয়া, গিটে গিটে ব্যথা যন্ত্রণা এগুলো বৃদ্ধি পেয়ে যাওয়া, মনের মধ্যে একটা ভ্রম তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু যথারীতি কন্যা রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছিল। তবে সমস্যা হচ্ছিল, সেটাও আবার সমাধান হচ্ছিল দেবগুরু বৃহস্পতির দ্বারা, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপরে। তাহলে সমস্যা তো তৈরি হচ্ছে, এবং তার সেই সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত কন্যা রাশিকে হতে হচ্ছিল। তারপরে না হয় সমস্যার সমাধান হচ্ছিল দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। এবার কি হচ্ছে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যখনই কেতু প্রবেশ করে এলো, এবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। সূর্যের সিংহ রাশি পড়ছে দ্বাদশ ঘর। অর্থাৎ এই পরিবর্তনটা ভালো হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। এবং কেতু যে মুহূর্তে পরিবর্তন করছে, শনিও কিন্তু বকরি থেকে আবার মার্গী আছে 15ই নভেম্বর। আবার দ্বাদশপতি এই সূর্য 16ই নভেম্বর নিজের নিচ অবস্থা ত্যাগ করে কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, পুরুষত্ব, পরাক্রম, যোগাযোগের ঘর, ছোট ভাই বোনের ঘর। এই সময় সূর্যদেবের এই অবস্থান করবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র
বিশাখা নক্ষত্রে। আর তার সাথে কন্যা রাশির অধিপতি বুধ এই সময় বৃশ্চিক রাশিতেও অবস্থান করছে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, পুরুষত্ব পরাক্রমের ঘর। আবার অবস্থান করছে নিজেরই নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ এই তৃতীয় ঘর পুরুষত্ব পরাক্রমের ঘর বৃশ্চিক রাশিতে সূর্য আর বুধের দ্বারা তৈরি হয়ে গেল বুধাদিত্য যোগ। আর তৃতীয় ঘর হচ্ছে কি যোগাযোগের মানে একটা ভালো ঘর হিসাবে দেখা হয়। তো অর্থাৎ ছোটোখাটো কিন্তু কর্মক্ষেত্রে যাত্রাও হবে, তার সাথে যোগাযোগের ব্যাপারটা খুব ভালো মতন করে উঠে আসবে কর্মক্ষেত্রে। এবং বুধ আর এই সূর্যের সাথে যে জুতিটা তৈরি হয়েছে, এতে বুধাদিত্য যে যোগটা তৈরি হয়েছে, এই যোগের উপর আবার রাহুর দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে, এবং সর্বোপরি আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতিকে দেখছে, আবার নক্ষত্র অধিপতিকে দেখছে, আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আবার কেতুরও উপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ একটা খুব ভালো গ্রহের মানচিত্র তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে এবার। অর্থাৎ কেতুর এই পরিবর্তনে যে সমস্ত পরিবর্তনগুলো হতে যাচ্ছে সেটা কিন্তু কন্যা রাশির যথেষ্ট পক্ষেই থাকবে। কারণ আবার এই 28শে নভেম্বর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। আগে ছিল হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, এবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। তো রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে কি চন্দ্রদেব। আর চন্দ্র এতদিন কেতু দ্বারা যে প্রভাবিত হচ্ছিল চন্দ্রদেব, তাহলে চন্দ্র কিন্তু এবার কেতুর হাত থেকে নিস্তার পেল, এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র অবস্থান করার জন্য চন্দ্রও কিন্তু যথেষ্ট বল পেয়ে গেল। অর্থাৎ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার কেতুর উপরে দৃষ্টি, আর এই যে বললাম যার জন্য কিন্তু একটা ভালো উন্নতির যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। রাশিটা কি? রাশি হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, রাশি হচ্ছে আমাদের চরিত্র, আমাদের মানসিকতা, আমাদের সামাজিক স্ট্যাটাস, আমরা সমাজে কিভাবে মেলামেশা করি, সমাজ আমাদেরকে কিভাবে চেনে। অর্থাৎ চন্দ্র দেবের নক্ষত্রে যখন অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতি, এবং সেই দেবগুরু বৃহস্পতি যখন রাশির উপর দৃষ্টি দিবে, তাহলে সমাজে কিন্তু মানসিক মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির ক্ষেত্রে। এবার দেবগুরু বৃহস্পতির নবম ঘর, যেটা হচ্ছে ভাগ্যের ঘর, এই যে ঘরে অবস্থান করছে এটা হচ্ছে কি ঈশ্বরীয় শক্তির ঘর, এই ঘরে অবস্থান করছে। আবার নবম ঘর থেকে আমরা হায়ার এডুকেশন উচ্চশিক্ষা জিনিসটাকে দেখি, দূরযাত্রা জিনিসটাকে দেখি, পিতার সাথে সম্পর্ক জিনিসটাকে দেখি, আবার ধর্ম জিনিসটাকে দেখি। তাহলে দেবগুরু বৃহস্পতির এই ধর্মের ঘরে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে রাশির উপর। অর্থাৎ এই সময়কালে কন্যা রাশির যারা উচ্চশিক্ষার জন্য প্রয়াস করছেন, বাইরে যাওয়ার জন্য, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তাদের যাত্রা শুভ হবে। এবার যেহেতু কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র, সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, এবং রাশির অধিপতি বুধের সাথে আবার জুতি তৈরি করেছে। বুধ হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং রাশির অধিপতি, আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে কেন্দ্রের অধিপতি হয়ে, এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশি। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন কিংবা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, তো এই সময় কর্মলাভের সম্ভাবনা তৈরি হয়েছে। আবার যারা কর্মের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মের উন্নতি রয়েছে। যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, এবং ভালো জায়গাতেও পৌঁছাবে আগামীতে। এ সময়কালে আবার ধর্মের প্রতি রুচি জাগবে। তবে বিশেষ করে ভালো হতে যাচ্ছে যারা অ্যাডভাইসার হিসাবে কাজ করছেন, যারা ওকালতি হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করছেন, যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, যারা মোটিভেশন স্পিকার, আবার যারা ঈশ্বরের কথা প্রচার করে বেড়াচ্ছেন, ধর্মের কথা যারা প্রচার করছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এ সময় ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে, গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবে। দান ধর্মের উপর বিশেষ রুচি জাগবে কেতুর এই পরিবর্তনে। ভগবানের প্রতি বিশেষ আস্থা, ভগবানের প্রতি বিশেষ বিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যা রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আবার ছোট বড় যাত্রা হবে। তার সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। আবার যে সমস্ত দম্পতিরা যারা বহুদিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল, তাদের ফ্যামিলিতে নতুন সদস্য আসার যথেষ্ট ভালো সময়, ভালো একটা যোগ তৈরি হচ্ছে এই সময়কালে। কারণ যে নক্ষত্র অবস্থান করছে, তবে ট্রিটমেন্টের জন্য আবার খরচাপাতিও হবে, সেটা বিদেশ সংক্রান্তই হবে। অর্থাৎ যেই স্থানে বসবাস করছে তার থেকে দূরে ট্রিটমেন্ট করলে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তাও কমবে। সন্তান যে কর্ম করবে তাতে উন্নতির যোগ রয়েছে। কর্মলাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে 21শে জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু এটা বলা হচ্ছে, 21শে জানুয়ারির পরে কিন্তু আবার মঙ্গল চলে আসবে, এবং মঙ্গলের দৃষ্টি আবার কেতুর উপর পড়বে। তখন কিন্তু বিশেষ আলোচনা করব।
মায়ের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে, মায়ের প্রতি প্রেম ভালোবাসা সন্তানের যথেষ্ট বৃদ্ধি পাবে এবং মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে। এই সময় পৈতৃকজনিত সম্পত্তির যদি বিবাদ থাকে সেই বিবাদ অবসান হবে, কোর্ট কেস মোকদ্দমাতেও জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা। তবে সব দিক থেকেই যে এই নক্ষত্র গোচর ভালো হবে সেটাও না, বিশেষ কিছু দিকে আবার সাবধানেও থাকতে হবে। যেমন হচ্ছে রাজার নক্ষত্র, রাজার নক্ষত্র এই উত্তরা ফাল্গুনিতে কিন্তু গোচর করছে কেতু, আবার রাশির উপরেই অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে ব্যক্তিত্বের উপর একটা অহংকার, একটা ক্রোধ, সম্মানের খিদা যথেষ্ট বৃদ্ধি পাবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বুধ হচ্ছে কি বাণীর কারক, অর্থাৎ নিজের মুখের ভাষার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যে আপনার বলা কথা যা মানে কেউ যেন দুঃখ না পায়, কেউ যেন কষ্ট না পায়, এদিকে কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজন কুটুম্বদের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। তবে যারা নেত্রপীড়ায় ভুগছেন এই অসুখটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁতের অসুখে যারা ভুগছেন তাদের এগুলো সমস্যা বাড়বে। ত্বকজনিত সমস্যা, ত্বকের সমস্যা, স্কিন প্রবলেম যারা ভুগছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। তবে ট্রিটমেন্ট কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবে, সমস্যা তৈরি হলেও ট্রিটমেন্ট মাধ্যমে সমস্ত কিছু নিরাময় হবে। এই সময়কালে কন্যা রাশি কী উপাচার করবে? এই সময়কালে কন্যা রাশিকে বলবো, যদি কিছু সম্ভব হয় যা মন চায় দান করবেন, কিন্তু দানটা করবেন হচ্ছে গোপনে। গুরুর দৃষ্টি রাশির উপরে পড়ছে, অর্থাৎ গুরুকেও যথেষ্ট বল দিন। গুরু কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে ধর্মের ঘরে অবস্থান করছে। স্থান বলি, অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতির বলেও বৃদ্ধি করতে হবে। যারা গুরু দীক্ষা নেননি তারা গুরু দীক্ষা নেবেন, কিংবা গুরু দীক্ষা যারা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন, এতেও যথেষ্ট ভালো হয়। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় ওই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন জাতীয় কিছু দিবেন ভোগের জন্য, যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। আবার শীত তো চলে আসলো, এই শীতের মধ্যে দুরঙা কম্বল কোনো অন্ধ লোককে যদি দিতে পারেন যথেষ্ট ভালো। এছাড়া গরিব দুঃখীদের যারা কিনতে পারে না তাদেরকে দিবেন, যথেষ্ট ভালো কাজ। এবং তার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার সামগ্রী কিনতে পারে না তাদেরকে কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন, এতেও যথেষ্ট ভালো হয়। আর বিশেষ করে আরেকটি দিক তুলে ধরবো, সেটা হচ্ছে নিজের কর্মক্ষেত্রে তৈরি করা কোনো প্ল্যান, সেটা কিন্তু কারোর সামনে তুলে ধরবেন না। মানে কাজ হলো না আগেই জানিয়ে দিলেন সেটা কিন্তু করবেন না, কারণ রাশির উপর অবস্থান করছে কেতু। যেটা করবেন সেটা কিন্তু গোপনেই করতে হবে। নিজের তৈরি করা রুট প্ল্যান কোনো সময় কারোর সামনে বলা যাবে না। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের ভিডিও সমস্ত রকম আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। সবার ক্ষেত্রে যে মিলবে সেটাও না, তবে গ্রহদের যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান রয়েছে। এবার যাদের মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। যে কোনো ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই নিজের কুষ্টি বিচার করে নেবেন, কারণ যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করতে পারেন, তবে এর জন্য শুল্ক লাগু থাকবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।